আসসালামু আলাইকুম। যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে বুঝতে পারছেন আমাদের দেশের আবহাওয়াটা কি পর্যায়ে আছে। সব জায়গায় থমথমে অবস্থা বিরাজ করছে। তো এখন আমাদের যে ঘূর্ণিঝড় অর্থাৎ যে সাইক্লোনগুলো উৎপন্ন হয়, যেগুলো সৃষ্টি হয়, সেটার এক একটি নাম দেওয়া হয়। তো এবার যে নামটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সাইক্লোন রেমাল। তো আজকের আলোচনায় থাকছে রেমাল কি এবং রেমালের বিস্তারিত। বিশেষ করে একটু বলে রাখি, সর্বশেষ আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী আবহাওয়াবিদদের রেমাল খুব কাছাকাছি চলে আসছে। সন্ধ্যার পরেই হয়তোবা সন্ধ্যা অথবা মধ্যরাতের দিকে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। অর্থাৎ এখন পর্যন্ত আবহাওয়াবিদরা যেটা বলছেন, আবহাওয়া অফিস ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড়টি সন্ধ্যার পরে থেকে মধ্যরাতের ভিতরে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে অতিক্রম করবে, প্রবল শক্তি উৎপন্ন করে এটি অতিক্রম করবে। এখন পর্যন্ত যতটুকু আপডেট পাওয়া যাচ্ছে এটি পূর্ণ শক্তি নিয়ে আসছে। অর্থাৎ অনেক সময়ের আগে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ঘূর্ণিঝড়ের আগে খুব দুর্বল হয়ে উপকূল অতিক্রম করেছিল। আপনারা জানেন যে ঘূর্ণিঝড়টি হচ্ছে কিন্তু সমুদ্রের ভিতরে সৃষ্টি হয় এবং সেখান থেকে স্তরের দিকে আসে। তো যেখানে এটা আরও শক্তি সঞ্চার করছে, অবশ্যই কেউ কেউ বলছেন যে এটা খুব সিডরের মতো খুব কঠিন আকারও ধারণ করতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এবারে যে আমাদের সামনে যে ঘূর্ণিঝড় আসছে এখন আজকে, সেটা হচ্ছে নাম রেমাল। তো আমি একটু বলে রাখি যে আসলে রেমাল নামটি কেন দেওয়া হলো। রেমাল শব্দের অর্থ হচ্ছে বালু বা বালি, আপনি যেটাই বলেন। এই বালি ইংরেজিতে বলে স্যান্ড। এই বালি, এই নামটি তাহলে কোথার থেকে আসলো, রেমাল কোথার থেকে আসলো, এটা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এই নামটি দিয়েছে রেমাল। অর্থাৎ আমাদের যে এই ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য কিন্তু একটি বৃত্ত আছে, নিয়ম আছে, চাইলেই যে কেউ নাম দিতে পারে না, এগুলোর ভিতরে অনেক শর্ত আছে। একটু বলে রাখি যে নামগুলো রাখার যে শর্ত, তার ভিতরে কয়েকটি শর্ত হচ্ছে নামগুলো সহজ এবং বোধগম্য হতে হবে। কোনো ধর্মীয় কোনো সাংকেতিক চিহ্ন বা গোড়ামি বা এই ধরনের কোনো কিছু থাকতে পারবে না। বিশ্ব আবহাওয়া অধিদপ্তর এটি নিয়ন্ত্রণ করে, বাট ভারতীয় উপমহাদেশে যে দেশগুলো আছে অর্থাৎ যেসব দেশে এই সাইক্লোনগুলো খুব ব্যাপকভাবে আঘাত হানে, যারা এই সাইক্লোনের অর্থাৎ ঘূর্ণিঝড়ের সমস্যার শিকার হন, সেই সব দেশ, এরকম 8টি দেশ ছিল প্রথমে। এখন পরবর্তীতে আরও 5টি দেশ যোগ হয়েছে। এবং প্রথমে যে 8টি দেশ এখানে ছিল, যেগুলোর ভিতরে খুবই তারা একটা সময় খুব আঘাত হানত, যেসব সাইক্লোন এর পূর্বে দেখা গেছে বাংলাদেশ, তারপর হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, ওমান ও থাইল্যান্ড, এই 8টি দেশের সমন্বয়ে যে একটা আঞ্চলিক কমিটি ছিল, তখন তাদের কাছ থেকে 8টি করে নাম নেওয়া হয়েছিল। অর্থাৎ 64টি নাম আবহাওয়ার যে যারা নিয়ন্ত্রণ করে তারা রেখেছিল, এবং একটার পর একটা নাম কিন্তু আসতো। অর্থাৎ একটা ফোনই আসলে তারপরে যে নামটা সিলেক্ট করা ছিল সে নামটা আসবে, তারপরে যে নামটা সিলেক্ট করা ছিল সে নামটা আসবে। তো এভাবে করে কিন্তু ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছিল। তো এবারে যে নামটি দিয়েছে সেটা হচ্ছে ওমান। এই 8টি দেশের মধ্যে একটি, পরবর্তীতে 8টি দেশের সাথে আরও 5টি দেশ যোগ হয়েছে। তো এই ওমান যে নামটি দিয়েছে রেমাল। এই রেমাল শব্দের অর্থ হচ্ছে বালু। অর্থাৎ জানেন যে আপনার ঝড়ের ভিতরে কিন্তু বালুটাও একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। বালু অনেক উড়িয়ে যায় এবং বালু অনেক ফসলি জমিতে গিয়ে উঠে, যেখানে ফসল হয় না, আবার কিছু কিছু জায়গায় বালু পড়লে ফসল হয়। এটার অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। তো এবার যে নাম দিয়েছে সেটা হচ্ছে আমাদের যে রেমাল, এটা দিয়েছে হচ্ছে ওমান। এরপরে আপনারা জানেন যে 8টির সাথে আরও 5টি রাষ্ট্র যোগ হয়েছে, এবং 5টি যোগ হওয়ার পরে 13টি হওয়ার পরে প্রত্যেকটি রাষ্ট্রের কাছ থেকে 13টি করে নাম নিয়ে টোটাল নামগুলো একত্রিত করে রাখা হয়েছে। এবং এর পরবর্তীতে যে
ঘূর্ণিঝড় আসবে, যে নামটির বরাদ্দ রাখা হয়েছে ঠিক এটার নামই এটা হবে। তো আসলে বলে রাখা ভালো যে ঘূর্ণিঝড় আসলে আমরা যারা দূরে থাকি বা ঢাকায় থাকি একটু ঘূর্ণিঝড় থেকে দূরে, তারা আমরা হয়তো এটা বুঝতে পারবো না। বাট ঘূর্ণিঝড়ে একবার উপকূলীয় কোস্টাল এরিয়া যেটা আছে তারা আসলে যে কতটা আতঙ্কিত, বরিশাল, ভোলা, সাতক্ষীরা, পটুয়াখালী, চট্টগ্রাম, নোয়াখালী, আপনারা জানেন যে এইসব অঞ্চলগুলো কিন্তু সাধারণত একেবারে খুব কাছ থেকে গেছে। তো আমরা কিন্তু সারাদিন আপডেট আমরা দেখছি যে আসলে এর অবস্থা কী, এর অবস্থান কোথায়। তো বিশেষ করে যারা পটুয়াখালী মানুষ আছেন, বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর থেকে আজকে সারাদিনই বলা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু পটুয়াখালীর উপর দিয়েই যাবে, যতটুকু এখন পর্যন্ত মনে হচ্ছে। এই ঘূর্ণিঝড়টি যখন প্রবল আকার তার শক্তি প্রয়োগ করবে, তখন সে সুন্দরবনের পূর্ব দিক থেকে দিয়ে, অর্থাৎ পটুয়াখালী খেপুপাড়ার উপর দিয়ে সে তার স্তর অতিক্রম করবে। এবং আপনারা জানেন যে ঘূর্ণিঝড় যখন সমুদ্রের ভিতরে থাকে তখন সে ঘূর্ণায়মান অবস্থায় তার শক্তি নিয়ে আস্তে 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 স্তরে আসে, এবং স্তরে এসে যখন এটা বাতাসের কোনো গাছপালা বা স্তরে সে আঘাত হানে, তখনই তার শক্তিটা আস্তে আস্তে হ্রাস পেয়ে যায়, এবং এটা আস্তে আস্তে আঘাত হানতে হানতে একেবারে ঠিক বাংলাদেশের যেটা বেলায় দেখা যায় সেটা হচ্ছে দক্ষিণ দিক থেকে শুরু করে ঠিক উত্তর দিকে চলে আসে। অর্থাৎ পটুয়াখালীর উত্তর দিকে যেসব জেলা আছে, পিরোজপুর, তারপরে সাতক্ষীরা, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এইসব অঞ্চলের দিয়ে সে অতিক্রম করে হয়তো চলে যেতে পারে। এটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট। তো এই জন্য বেশি করে পটুয়াখালীর মানুষ যারা আছেন, বিশেষ করে যারা খেপুপাড়া আছেন, তাদেরকে বেশি সতর্ক থাকার জন্য বলা হইল। আরেকটু হচ্ছে যে যেটা বলতে চেয়েছিলাম যে আসলে যখন ঘূর্ণিঝড় আসে, আমরা আসলে যারা দূরে থাকি ঘূর্ণিঝড় থেকে, তারা আসলে ওই কষ্টটা আমরা বুঝতে পারি না, যেমনটি সিডর হয়েছিল। কিন্তু যারা খুব কাছে থাকে, দেখা যায় যে তাদের একটি গরু থাকে, অনেকের মানুষ যাওয়ার জায়গা থাকে না, অনেকের খুব নড়বড়ে কাঁচা ঘর থাকে। সাধারণত তারা কোথায় যাবে, কোথায় আশ্রয় নিবে? ঘূর্ণিঝড় যখন তাদের ঘরটি উড়িয়ে নিয়ে যাবে, তখন আসলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে? সে অবস্থায় পৃথিবী তখন দেখা যায় চারদিকটা অন্ধকার থাকে, বাতাস, বন্যা, ঝড় এবং বালুময় ঝড় থাকে। তখন আসলে তাদের যাওয়ার কোনো জায়গা থাকে না। তো এই জন্য আসলে কষ্টটা তারাই ভোগ করবেন, শুধু আমাদের আল্লাহর কাছে প্রেয়ার করা ছাড়া মনে হয় আপাতত কিছু করার নেই। তারপর এই ঘূর্ণিঝড়ের ভিতরে বেশি করে হচ্ছে যেসব মানুষ উপকূলে আছেন, তাদেরকে কয়েকটি বিশেষ অনুরোধ করব, এবং তাদের জন্য বোধগম্য হয়, তাদের নজরে আসে, বিশেষ করে হচ্ছে মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখা। অনেকেই ঘূর্ণিঝড় আসবেন সে আতঙ্কে খবর দেখার তালে তালে বা বিভিন্ন ওয়েতে তারা তাদের মোবাইল ফোনটি চার্জ করতে পারেন না। তারা দেখা যায় যে যদি তাদের মোবাইল ফোনটি একটু চার্জ দিয়ে রাখেন, ফুল চার্জ থাকে, রাতে যখন এই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে, আমরা আশা করি যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, তারপরেও যদি আঘাত হানে, তখন দেখা যাবে যে এই মোবাইলের মাধ্যমে কারো না কারোর সাথে যোগাযোগ করা যাবে। এবং যদি দ্বিতীয় হচ্ছে কারো বাসায় তো খাবার আসলে সংরক্ষণ করা সম্ভব না, যেমনটি আমরা ঘূর্ণিঝড় আয়লা, সিডরের, নার্গিসের সময় দেখেছিলাম যে মানুষ মরে কিন্তু ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় পড়েছিল। সেই জন্য হচ্ছে শুকনো খাবার এবং পানি, বিশুদ্ধ পানি। আসলে জানেন, পানি যখন আপনারা জানেন যে পানি যখন বেশি হয়ে যায় তখন কিন্তু পানির সংকট দেখা দেয়। অর্থাৎ পানি যখন টিউবওয়েলের উপর অতিক্রম করবে তখন কিন্তু বিশুদ্ধ পানি থাকবে না, সমস্ত পানি কিন্তু নোংরা হয়ে যাবে। এই জন্য তাদের সাথে একটু খাবার, বিশুদ্ধ পানি এবং হচ্ছে সাথে চিড়া, মুড়ি এগুলো যদি থাকে, তারা হয়তো বা একটু উপকৃত হতে পারবেন। এবং বিশেষ করে হচ্ছে গ্রামে দেখা যায় যাদের কাঁচা ঘর আছে তারা খুবই আতঙ্কে থাকেন, গরু, বাছুর, মহিষ এগুলো নিয়ে কোথায় যাবেন, তারা দিশেহারা হয়ে যান। তো তাদেরকে সাইক্লোন সেন্টারের যে অবস্থা আছে তাতে দেখলাম যে সাইক্লোন সেন্টারের প্রস্তুতিও খুবই যৎসামান্য। যদি তারা তাদের পার্শ্ববর্তী কোনো বাড়িতে বা কোনো বাসায় গিয়ে যদি তারা শক্ত ঘর যেখানে থাকে, অর্থাৎ বিল্ডিংয়ের ঘর, উপরে ছাদ দেওয়া বা শক্ত মজবুত করা কোনো ঘর যদি থাকে, সেখানে যদি তারা অবস্থান নিতে পারেন, তাহলে হয়তো বা তারা একটু রক্ষা পেতে পারবেন।
তারপর আমাদের সরকার থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেওয়া হয়েছে। এর আগে যে অবস্থাটা ছিল এখন তার থেকে অনেক ভালো অবস্থানে আছে। বিশেষ করে আমাদের যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ছিলেন, আমি দেখেছি উনি সাইক্লোনের সময় অনেক জায়গায় উনি ভ্রমণ করেছেন এবং অনেক কিছু উদ্বোধন করে দিয়ে আসছেন, যেগুলোর কাজ চলমান ছিল, সম্পন্ন হয়েছে এবং এখনও চলমান আছে। তো এই জন্য আল্লাহর কাছে প্রেয়ার যে আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, যেন এই ঘূর্ণিঝড়টি বরাবর। আমরা অতীতে অনেকগুলোই ঘূর্ণিঝড় দেখেছি যেগুলো হচ্ছে খুব বেনিশ হয়ে গেছে, অর্থাৎ আমাদের স্তর পাশে আসতে আসতে ঘূর্ণিঝড়টি তার শক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহ যেন এই রেমালকেও সেই ধরনের করে দেন, তাহলে হয়তোবা আমাদের যারা আমাদের রিলেটিভস আছেন বা আমাদের দেশি মানুষ আছেন, আমাদের বাংলাদেশি যারা ভাই বোনেরা আছেন এবং যারা ভারতেরও আছেন, তাদেরকেও যেন আল্লাহ হেফাজত করেন। আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশ উভয়ভাবেই কিন্তু যৌথভাবেই এগুলো মোকাবেলা করে, কারণ দক্ষিণ বঙ্গোপসাগরে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পাশ এবং ভারতের দক্ষিণ অঞ্চল একই জায়গায়, একই পাশাপাশি। যখন ঘূর্ণিঝড়টি খুব দূর থেকে আঘাত আনতে শুরু করে, অনেকটাই ভারতের উপরে গিয়ে পড়ে, অনেকটাই হচ্ছে বাংলাদেশের উপরে গিয়ে আসে। তো সুন্দরবন খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের জন্য বন, যেটি আসলে অনেক ঝড় মোকাবেলা করে মানুষকে তাদের বাড়িঘর বিধ্বস্ততা থেকে রক্ষা করে। তো সবার জন্য শুভকামনা, যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে, কোনো ক্ষয়ক্ষতি না হয়, একজন মানুষেরও যেন প্রাণহানি না হয়, একটি প্রাণীরও যেন প্রাণহানি না হয়, আমরা সেই ফরিয়াদ করব। মোহাম্মদ আফজাল খান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এমডি রহিম মৃদা ফ্রম পটুয়াখালী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সতর্ক থাকবা এবং নিউজ আপডেট রাখার চেষ্টা করবা। আসলে ভয় পেলেই অনেক কিছুই থেকে পিছিয়ে যেতে হয়। এমডি নাহিম ইসলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমিনুল ইসলাম ভাই, আমাদের সম্মানিত সভাপতি সাহেব ভাই, আশা করি ভালো আছেন। HM রশিদ মেহেরপুর থেকে, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ রুবেল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন এই রেমাল, অর্থাৎ রেমাল শব্দের অর্থ যে বালু, এই বালুময় ঘূর্ণিঝড় থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহর কাছে প্রার্থনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।